মাত্র ১.৫ বছরের কিছু বেশি সময়, কিন্তু এই অল্প দিনে বদলে যেতে পারে একটি রাষ্ট্রের রাজনৈতিক গতি, অর্থনৈতিক দিক নির্দেশনা, এমনকি আন্তর্জাতিক অবস্থান। পুরোদস্তর ক্ষতবিক্ষত একটি রাষ্ট্র, একটি সংকটের সময়, একটি অনিশ্চয়তার মুহূর্ত। আর সেই সময় দায়িত্ব নেন অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্বে ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের পরিস্থিতি যখন তালমাটাল, তখন অনেকেরই ধারণা ছিল এটাই হয়তো পরিবর্তনের সূচনা। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন, সংস্কার না হলে শুধু নেতৃত্ব পরিবর্তনে আদৌ কি সবকিছু সমাধান সম্ভব? দিস ইজ দ্য স্টোরি অফ 557 ডেজ, এক অন্তিম যাত্রার ভেতরের বাস্তবতা, যার একমাত্র ভাগ ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য সাফল্য, সীমাবদ্ধতা, আশা আর বাস্তবতার এক মুখোমুখি অধ্যায়। স্বৈরাচার পতনের পর দেশ তখন অর্থনৈতিক চাপের মধ্যে প্রায় বেসামাল। মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ, দেশের ইন্টারনাল রাজনৈতিক অস্থিরতা বেশ আলোচনা সমালোচনার মধ্যে। এর মধ্যে আন্তর্জাতিক মহলের নজর বাংলাদেশের উপর। এই পরিস্থিতিতে দায়িত্ব তুলে দেওয়া হয় ইন্টারিমের হাতে। দায়িত্ব কাঁধে নেওয়ার পরপরই জনগণের প্রত্যাশা ছিল একদম স্পষ্ট: স্বচ্ছতা, স্থিতিশীলতা আর একটি সুষ্ঠু ট্রানজিশন। ইন্টারিম সরকারের প্রথম বক্তব্যে বার্তা দেওয়া হয়, সংস্কার ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়। ঠিক এই জায়গায় প্রশ্ন ছিল, সংস্কার কি কাগজে কলমে থাকবে, নাকি তা আদৌ বাস্তবে পৌঁছাবে? দায়িত্ব নেওয়ার পরপরই শুরুতে আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক সাড়া পায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত গ্রহণযোগ্যতা বৈশ্বিক পর্যায়ে আলোচনা কেন্দ্রবিন্দু তৈরি করে। কূটনৈতিক বৈঠকগুলো বাংলাদেশের অবস্থান নতুনভাবে উপস্থাপন করা হয়। অর্থনৈতিক শৃঙ্খলা আনার পাশাপাশি ব্যাংকিং খাতে নজরদারি বাড়ানো হয়, এমনকি দুর্নীতি বিরোধী অবস্থানের বার্তা দেওয়া হয় প্রকাশ্যে। প্রশাসনিক কাঠামোতেও কিছু সংস্কারের আলোচনা উঠে আসে। ডিজিটাল প্রক্রিয়া বাড়ানো, সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা, একই সাথে ইয়ুথ জেনারেশনকে দেশের মূল চালিকা শক্তির উদ্যোগ নেওয়ার মতো হ্যাভিয়ার সিদ্ধান্ত নেন। এই সময়টা মূলত ছিল অভ্যুত্থানের পরবর্তী রিসেট পিরিয়ড। তবে এত কিছুর মাঝেও বেশ কিছু প্রশ্ন ছিল সাধারণ মানুষের মনে। দেশের আইন শৃঙ্খলার এত অবনতি কেন? দেশের প্রায় প্রতিটি জায়গায় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাহীনতার কারণ কি? নীতিগত ঘোষণার পরও বাস্তব প্রয়োগটি কতদূর গিয়েছে তা নিয়ে হরহামেশাই ডিবেট আর কন্ট্রোভার্সি তো রয়ে গেছে। সমালোচকদের মধ্যে কিছু সিদ্ধান্ত ছিল ধীরগতির, যেমন কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক সমন্বয় বেশ জটিল ছিল। একই সাথে বিরোধীদের মত ছিল নিরপেক্ষতা রক্ষা করা কতটুকু বা সম্ভব হয়েছে। তাছাড়া আন্তর্জাতিক মহলের কড়া নজর ছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপর। প্রশাসন চালানোর পাশাপাশি বিশ্বাসযোগ্য ট্রানজিশন কতটুকু করতে পেরেছে এই সরকার, সবকিছু মিলিয়ে যেন এক বিশাল বড় চ্যালেঞ্জ ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সামনে। নিরপেক্ষতা, কার্যকারিতা আর সময়ের সীমাবদ্ধতার মাঝে অন্তর্বর্তীকালীন সরকারের 526টি সিদ্ধান্ত গ্রহণের মধ্যে বাস্তবায়নের হার 83%-এরও বেশি। এছাড়া 116টি অধ্যাদেশ জারি, যার প্রায় 16টি প্রক্রিয়াধীন। সবচেয়ে রিলায়েবল ব্যাপারটা হলো সংস্কার কমিশন গঠন করা, যা ছিল জুলাই অভ্যুত্থানের পর প্রথম ও প্রধান দাবি। তাছাড়া 5 আগস্টের আগে দেশের রিজার্ভ যখন $15 বিলিয়ন, ব্যাংকগুলো প্রায় দেউলিয়া হওয়ার পথে, তখন ইন্টারিম সরকার তার রেকর্ড পরিমাণ বৃদ্ধির উদ্যোগ নেয়। হয়েছিল তাই 2026-এর বর্তমান রিজার্ভ $29 বিলিয়ন। এত কিছুর পরও ইন্টারিম সরকারকে প্রতিদিন কোনো না কোনো আন্দোলন, দাবি সহ নানা রসানলের সম্মুখীন হতে হয়েছে। বাক স্বাধীনতা বলে যে হিউম্যান রাইট আছে, এই প্রথম অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তা বেশ ভালোভাবে বুঝতে পেরেছে আপামর জনতা। ওপেনলি সরকারের প্রতিটি ভুলভ্রান্তিগুলো নিয়ে আলোচনা সমালোচনা আমরা করেছি, যার কোনো ইতিহাস অতীতের কোনো সরকারের আমলে নেই। 1990 সালের পর এই প্রথম সফল অন্তর্বর্তী সরকার 2024-এর ইন্টারিম সরকার। বিস্তর বিবেচনায় হয়তো খুব একটা দীর্ঘ সময় নয়, তবে সংকটের সময় প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ ছিল। এই দীর্ঘ সময় দেখিয়েছে নেতৃত্বের গুরুত্ব, বিশ্বাসযোগ্যতার মাহাত্ম্য আর কাঠামোগত পরিবর্তন, যা আসলেই সময় সাপেক্ষ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত ইন্টারিম সরকার নিঃসন্দেহে এই যাবৎকালীন সফল ইন্টারিম, যা টু দি পয়েন্ট, তাদের ডাইহার্ট বার্তা। সংস্কারের আলোচনা এড়িয়ে যাওয়া সম্ভব না। 12ই ফেব্রুয়ারি 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে শেষ হলো ইন্টারিম সরকারের অন্তিম পথযাত্রা। যেই মানুষটা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে দেশকে নানা সংকটের মধ্য দিয়ে ধরেছেন হাল, করেছেন প্রচেষ্টা দেশকে বর্বরতার দেউলিয়ার হাত থেকে বাঁচাতে, তবু সমালোচনার জ্বর এতটুকু অব্দি তাকে বিচ্ছিন্ন করতে পারেনি বিরোধীদের শত প্রচেষ্টা তাকে দমিয়ে দিতে, বিশ্বমঞ্চে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে। তবে এ থেকে বলাই যায়, একরকম মূর্খের দেশে আয়না বিক্রি করতে চেয়েছিলেন তিনি।